এই যে কিছুদিন আগেও অর্থাৎ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল বেশ মধুর, যাকে কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক বলতেও দ্বিধা করেননি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। কিন্তু সময়ের ব্যবধানে সেসব এখন ইতিহাস। আওয়ামী লীগ সরকারের করুণ পরিণতির পর ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর শীতলতার মধ্যে চলছে বললেও বেশি বলা হয় না। অথচ প্রথাগত নিয়মে বাংলাদেশে নতুন সরকার গঠন হলে ভারত তাকে স্বাগত জানাত, শুভেচ্ছা বিনিময় হতো দুদেশের মধ্যে, নানা বিষয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়া নেওয়া হতো। কিন্তু বিধি বাম, সব কিছুই থমকে গেছে অচল রেলগাড়ির কামরার মতো। কারণ বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর 100 দিন পার হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ পর্যন্ত মুখোমুখি হয়নি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকমের একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছিল, কিন্তু তা এড়িয়ে গেছে ভারত। এ বিষয়টিও দুদেশের সম্পর্কের মধ্যে মোটেও সুখকর হয়নি। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর সঙ্গে এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে, কিন্তু তাও ছিল ভারতের অভিযোগের প্রসঙ্গ। নরেন্দ্র মোদীর ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি। সুতরাং সেই টেলিফোন আলাপেও বন্ধুত্বপূর্ণ কোনো আলোচনা নয়, বরং অনুযোগের কথাই হয়েছে। গত 8 আগস্ট যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন, সেদিনও এক্স হ্যান্ডেলে তার প্রতিবার্তায় প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি। তবে নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়েছে। সেখানে ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যাবতীয় তথ্য আদান প্রদান করেছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, যা কূটনৈতিক সম্পর্ক স্কেল ডাউন করারই ইঙ্গিত। পাশাপাশি প্রায় মাস 4 হতে চলল ভারত এখনও বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভিসা পাচ্ছেন না। এ বিষয়ে ভারতও জানিয়ে দিয়েছে, তারা যতক্ষণ না মনে করছে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করার কোনো সম্ভাবনাও নেই। তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসও গত 19 জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে। একই অবস্থা খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা ঢাকা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেসেরও। যদিও বেশ কিছুদিন বিরতির পর দুদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল অবশেষে শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্প কাজ করছিল, তারও অনেকগুলোর কাজ জুলাই আগস্ট থেকে থমকে আছে। বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার সহ বিভিন্ন ভারতীয় সংস্থা। অন্যদিকে গত 100 দিনের মধ্যে বাংলাদেশে বন্যার জল ছাড়ার অভিযোগ বা দুর্গাপূজার মণ্ডপে হামলা নিয়ে একাধিক প্রকাশ্য বিবৃতি জারি করতেও দ্বিধা করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে বাংলাদেশ সরকারের সমালোচনা ছিল স্পষ্ট। এ ধরনের বৈরী সম্পর্ক বিগত 16 বছরে দেখা যায়নি, যা থেকে পরিষ্কার যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলতেও দিল্লি রীতিমতো দ্বিধান্বিত। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তথা ঢাকায় নিযুক্ত প্রাক্তন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা অবশ্য এর মধ্যে বিশেষ অস্বাভাবিক কিছু দেখছেন না। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছিলেন, সম্পর্ক তো একেবারে থেমে নেই, চলছে। দুপক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর আদান প্রদানও হয়নি, কেউ কাউকে আক্রমণাত্মক ভাষায় কথা বলেনি। এটাই কি যথেষ্ট নয়? আসলে এটা তো বুঝতে হবে, বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে তারা কোনো স্থায়ী সরকার নয়। তাদের ম্যান্ডেট কিছু থাকলেও সেটা খুব লিমিটেড, যে সেদেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তো এরকম একটা সরকারের সঙ্গে ভারতের নির্বাচিত সরকারের এনগেজমেন্টটাও লিমিটেড হওয়াটাই খুবই স্বাভাবিক। তবে দুদেশের সরকারের মধ্যে সম্পর্কের পরিধি সীমিত থাকলেও মানুষে মানুষের সংযোগটা কিছুতেই বন্ধ করা উচিত নয় বলে মত দিয়েছেন তিনি।